আমার বিয়ের জন্য আসছেন ভালো কথা, কিন্তু আমাকে কোনো মহিলা ছাড়া দেখতে পারবেন না। দেখো মা, যদি আমার ছেলের পছন্দ না হয়। আমার কপালে যেখানে বিয়ে লেখা আছে সেখানেই হবে। আজ আমার বিয়ের প্রথম রাত। ভিতরে অজানা একটা ভয় কাজ করছে। কেন করছে সেটা জানি না। হাত পা কাঁপছে, গাম দিয়ে ভিতরে একটু অস্বস্তিকর অনুভব করছি। বিয়ের প্রথম রাত বলেই কথা। নতুন একটা মানুষের কাছে নিজেকে ভালোভাবে উপস্থাপনা করাই একজন আদর্শ পুরুষের নিদর্শন। মেয়েটার সাথে কি থেকে কি করব, কিভাবে কথা বলবো, কী বা বলবো, এটাই সন্ধ্যার পর থেকে আমাকে সবচেয়ে বেশি বিচলিত করে ফেলেছে। এ নিয়ে কারো কাছ থেকে যে সাহায্য নিতে পারছি না, ঠাট্টা করতে পারে বলে। ঠিক এই মুহূর্তে বারান্দায় হাঁটাহাঁটি করছি আর ভাবছি ভিতরে গিয়ে মেয়েটার সামনে কিভাবে নিজেকে দাঁড় করাবো। কিছুই বুঝে উঠতে পারছি না। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমার মধ্যে এক চিমটি নরক ঢেলে দিচ্ছে, আর সেটা আমাকে যত সময় যাচ্ছে ততই খুঁটে খুঁটে খাচ্ছে। বেশ আগ্রহ নিয়ে বিয়েটা করছিলাম, অথচ এখনো দেখি উল্টো লজ্জা আমার মধ্যে চেপে বসে আছে। ভিতরে যাব যাব বলে অনেকক্ষণ হলো, কিন্তু যাওয়াই হচ্ছে না। অবশ্য আমি একটু লাজুক টাইপের ছেলে, এটা বলা যায়। খুব সম্ভবত এই জন্যই মেয়েটার কাছ থেকে যেতে লজ্জা লাগছে। চলুন তবে আমার গল্পটা শুরু থেকে আপনাদেরকে শোনাই। ওর নাম আরিশা। মায়ের মুখ থেকে যতদূর শুনলাম, মেয়েটা দেখতে চাঁদের মতো। মাদ্রাসায় পড়াশোনা করেছে, অন্তত পর্দাশীল। সত্যি বলতে আমি এখনও আরিশাকে দেখিনি, না দেখেই বিয়েটা করেছিলাম। দেখতে কেমন, গায়ের রং কেমন, সব কিছু আমার চোখের আড়ালে। শুধু আমার মা আর ছোট বোন তৃপ্তির মুখে এতটুকু শুনেছি, মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দর, তাই না দেখে বিয়েটা করেছি। ওকে না দেখে বিয়ে করার পিছনে অবশ্য একটা কারণ আছে। যেদিন আরিশাকে ওদের বাড়িতে দেখতে যাই, সেদিন আরিশা আমার সামনে আসেনি। ওদের ড্রয়িং রুমে আমি, আমার বোন তৃপ্তি, মা বাবা সবাই একসাথে বসেছিলাম আরিশাকে দেখার জন্য। অনেকক্ষণ বসে থাকার পর খেয়াল করলাম ওনারা আরিশাকে আমাদের সামনে আসছেন না, একযুগ কাটিয়ে দেখতে চাচ্ছে। ব্যাপারটা মোটো শুভ দৃষ্টি দেখতে পাচ্ছি না। কারণটা হলো, প্রথমত আমরা আরিশাকে দেখতে গেলাম, অথচ তারা আরিশাকে নিয়ে আসছে না। দ্বিতীয়ত, বাবা অনেকক্ষণ যাবৎ আরিশার বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে আর হাসাহাসি করছে। এটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। অনেক আশা নিয়ে আরিশাকে দেখতে আসলাম, অথচ তারা আরিশাকে নিয়ে আসা তো দূরের কথা, বরং মনে হচ্ছে আরিশার বাবা আমার বাবার সাথে হাসির ফ্যাক্টরি খুলে বসে আছে। তখন ভিতরে একরাশ বিরক্তি কাজ করছিল। মনে করছি হঠাৎ সোজা বাসার দিকে রওনা হই। এত বিরক্তিকর অপেক্ষা জিনিসটা সেটা ওই দিনই বুঝলাম। আমি তৃপ্তিকে ইশারা দিয়ে বললাম, কী রে, কী হচ্ছে সব? আমিও তো বুঝতে পারছি না। এমন সময় আরিশার মা পর্দার আড়াল থেকে আমার মাকে ডেকে ভিতরে নিয়ে গেল। তারপরে বলল, আরিশা তো আপনার ছেলের সামনে বিয়ের আগে দেখা করতে চাইছে না। বলছে আপনার যদি পছন্দ হয় তাহলে ছেলেকে গিয়ে মেয়ে পছন্দ হয়েছে এটা বলতে। তার মানে আরিশা বলতে চাইছে আমার মতই ছেলের মত, তাই তো? হা হা হা, এইটাই। মা কথা না বাড়িয়ে কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা ঠিক আছে, কই আপনার মেয়ে আমাকে দেখান। তারপর উনি তারপর উনি মাকে আরিশার রুমে নিয়ে গেলেন। আরিশাকে দেখতেই মায়ের ভীষণ পছন্দ হলো এবং সাথে সাথে ডিসাইড করলো যেভাবে হোক আরিশার সাথে আমার বিয়ে দিবেন। মা আরিশার সাথে অনেকক্ষণ কথা বলে ড্রয়িং রুমে ফিরে এসে দীপ্তিকে বলল, যা ভিতরে গিয়ে তোর হবু ভাবিকে দেখে আয়। তৃপ্তি আমার পাশ থেকে উঠে ভিতরে চলে গেল। মায়ের মুখে এমন কথা শুনে রীতিমতো অতবাক হয়ে গেলাম। মায়ের কথা শুনে বুঝলাম মেয়েকে বোধহয় এখানে আনবে না। মা আমার পাশে বসলো। আমি মাকে আস্তে করে বললাম, মেয়েকে এখানে আনবে না? মা মুচকি হেসে বলল, না, মেয়েকে তুই দেখতে পারবি না, মেয়ে একটু পর্দাশীল, তাই আমি দেখে আসলাম। মানে কি? তার মানে আমি ওকে দেখবো না? মা আমার পিঠে হাত রেখে বলল,
আসতে বল, ওরা কেউ শুনবে। মেয়ে দেখতে চাঁদের মতো। ও তোর সাথে বিয়ের আগে দেখা করতে চায় না। কি বলছো? এটা কোনো কথা হলো? বাবা, তুই কিছু মনে করিস না। তুই আমার উপর বিশ্বাস রাখ। মেয়ে যথেষ্ট সুন্দর। আমি এই মেয়ের সাথেই তোর বিয়ে দিব। মায়ের এত আগ্রহ দেখে বুঝতে পারলাম মেয়ে দেখতে শুনতে খারাপ হবে না, ভালোই হবে মনে হয়। এজন্য আমি আর কিচ্ছু বলিনি। সব মায়ের ছেলের ভালো চাই, খারাপ চায় না। কিছুক্ষণ পর তৃপ্তি আরিশাকে দেখে আসলো। আসার সময় লক্ষ্য করলাম তৃপ্তির মুখে মৃদু হাসি, আর চোখগুলো বড়সড় করে মায়ের পাশে এসে বসলো। মা তৃপ্তির দিকে তাকিয়ে বলল। কি রে, দেখে আসলি? তৃপ্তি আনন্দের সাথে বলল, দেখেছি। ভাইয়া ভাইয়া শোন, ভাবিকে দেখে আমার পছন্দ হয়েছে। তোর সাথে বেশ মানাবে। আমি মুচকি হেসে বললাম, সত্যি তো? সত্যি ভাবি, চোখের পড়ার মতো। মা কিছু না বলে হঠাৎ করে আমার পাশ থেকে উঠে আবারও আরিশের ঘরে গেল। তারপর ওর গালে হাত রেখে জিজ্ঞাসা করলো, আচ্ছা মা আরিশা, আমার ছেলে দেখতে কেমন তোমার এটা জানতে ইচ্ছে করে না? আরিশা একটু হাসি দিয়ে বলল, যেই ছেলে নিজের মায়ের মুখের কথা শুনে আমাকে নিঃসন্দেহে বিয়ে করতে পারবে, সেই ছেলে আর যাই হোক মনের দিকটা খারাপ হতে পারে না। মা আরিশের মুখে এমন উত্তর শুনে মোটামুটি বিস্মিত হয়ে গেলেন। এই মেয়ে কেমন, মা সেটা আন্দাজ করতে পারছে। অতঃপর মা আরিশের কাছ থেকে চলে এসে ওর বাবার সাথে বিয়ের দিন তারিখ ঠিক করে চলে আসে। তার 1 সপ্তাহ পর মাথায় আজ আমাদের বিয়েটা হয়। এক কথায় আমি উদ্দীপনার সাথে বিয়েটা শেষ করলাম। যাই হোক, এখনও বারান্দায় দাঁড়িয়ে আছি। রাত 11টা বাজে, 12টার মুখোমুখি। ভিতরে লজ্জা মিশ্রিত ভয়টা এখনও কাটেনি। একবার বুকে যতটা পেরেছি সাহস জোগাড় করে রুমের দিকে রওনা হলাম। অমনি দেখি তৃপ্তি আমাদের রুম থেকে বাইর হলো। হয়তো আরিশের সাথে আমার গীবত গাইছে, আর কিচ্ছু না। কিরে ভাইয়া, তুই এখনো বারান্দায় ঘুরঘুর করছিস? লজ্জা লাগছে তাই না? আহ, কিসের লজ্জা? এখানে লজ্জার কি আছে? এমনি হাঁটাহাঁটি করছি, সবাই ঘুমিয়ে পড়ুক তারপর যাব। ভাইয়া, অলরেডি সবাই ঘুমিয়ে পড়েছে। আমি তোকে ভালো করে চিনি, তুই কেমন। আমার কাছে কিছু লুকিয়ে লাভ নেই। তোর মুখের দিকে তাকালে বোঝা যায় তুই যে লজ্জায় বিভোল হয়ে গেছিস। তুই সব জানিস, তুই তো গণক। যা এবার ঘুমাতে যা। যাচ্ছি, আর গুড়গুড় করিস না, এবারে যা। ভাবে তোর জন্য অপেক্ষা করছে। টিপটি যাওয়ার পর আমি ধীরে ধীরে রুমের দিকে পা বাড়ালাম। দেখি আরিশা বস সাজে খুপড়ি মেরে বসে আছে। মাথায় ঘোমটা, শুধু হাতগুলো দেখা যাচ্ছে। মেয়েদের সাজে হাত দুটো অন্যরকম লাগছে। আমি আস্তে করে ওর পাশে গিয়ে বসলাম। বুকে হার্টবিট কেবল বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ চুপ করে বসে রইলাম। আমিও কিছু বলছি না, আরিশাও কিচ্ছু বলছে না। এমন সময় আরিশা আস্তে করে বলল, আপনি কথা বলছেন না কেন? এই প্রথম আরিশার কথা শুনলাম। অসম্ভব সুন্দর ওর কণ্ঠ। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কেমন আছেন?" আরিশা একটু হাসি দিয়ে বলল, ভালো আছি। আপনি? "হ্যাঁ, ভালো।" আমার কাছে আসতে এত দেরি করলেন কেন? হাতে একটু কাজ ছিল, তাই একটু দেরি হলো। নাকি আমার কাছে আসতে লজ্জা লাগছে? না, তেমন কিচ্ছু না। ও, তবে তৃপ্তি বলেছে আপনি নাকি ভিতর ডিম। তৃপ্তি এটাও বলেছে আপনাকে? বলবে না, আপনি আসতে লেট করছেন, তাই তৃপ্তিকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করলাম। তা তৃপ্তি আমার নামে আর কি কি বানিয়ে বলল? আরিশা একটু রেগে বলল, এত কিছু বলতে পারবো না। আমাকে দেখতে ইচ্ছে করে না? আপনি এত কথা বলেন কেন? আমাকে না দেখে বিয়ে করলেন, এখন বিয়ের পরেও দেখবেন না? কেমন পুরুষ আপনি? দেখতে তো চাই, বলতে সাহস পাচ্ছি না। আমি আপনার বউ, আমাকে দেখতে আবার সাহস লাগে নাকি? তবু আমার ভিতরে কেমন যেন ভয় লাগছে। আচমকা আরিশা ওর মাথার উপর থেকে কাপড়টা সরিয়ে নিল। আমি ওর দিকে তাকিয়ে নিচের চোখ বিশ্বাস করতে পারছি না। এত সুন্দর আমার বউ! এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম। আপনাকে একটা কথা বলবো? জি, বলুন। আমি ছোট থেকে পর্দার আড়ালে বড় হয়েছি।
কোনো বেগানা পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিইনি, এমনকি সাধারণত কথাও বলতাম না। আপনিই প্রথম। আমি আসলে সব মিলিয়ে প্রিপেয়ার না, তাই আপনি যদি আমাকে কয়েকটা দিন সময় দেন তাহলে ভালো হয়। তবে এর আগে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না, আমি নিজ থেকেই আপনাকে বলবো। আরিশের মুখে এমন কথা শুনে যতটুকু বুঝলাম, নতুন পরিবেশে পা রাখছে, নতুন জীবন নিয়ে, তাই হয়তো ডিসকাস্টেবল ফিল করছে। কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে, এই জন্য ওর কথায় সম্মতি জানালাম। আচ্ছা, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে চলবো। আপনি বলার আগ পর্যন্ত আমি আপনাকে স্পর্শ করব না। আমি জানি এই রাতটা একজন পুরুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা রাত। বিয়ের প্রথম রাত বলেই কথা, কিন্তু আমি সত্যি বলছি, আমি একদম প্রস্তুত না। আমাকে ক্ষমা করে দিবেন। হারে না, কি বলছেন? আমি নিজেও প্রস্তুত না। আমি কিছু মনে করিনি। গায়ের পাঞ্জাবিটা এখনো খুলেননি কেন? অনেক রাত হয়েছে, আমার খুব ক্লান্ত লাগছে। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু ঘুমাবো। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি গেঞ্জি গায়ে দিয়ে নিচে ঘুমিয়ে পড়বো। ছি ছি, আপনি নিচে ঘুমাবেন কেন? আমার সাথেই ঘুমাবেন। এটা বলে আরিশে শুয়ে পড়ল। চোখে মুখে ক্লান্তির চাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। হাত মুখ ধুয়ে গেঞ্জি গায়ে দিয়ে এসে দেখি আরিশের ঘুমিয়ে পড়েছে। আমি ওর পাশে শুয়ে পড়লাম আর এক দৃষ্টিতে ওর তাকিয়ে রইলাম। আমার ভিতরে তখন কীরকম অনুভূতি কাজ করছে বলে বোঝাতে পারবো না। তার কিছুক্ষণ পর আমিও ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে পুপিয়ে পুপিয়ে কান্নার শব্দে ঘুমটা ভাঙলো। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:15। পাশে আরিশা নেই। বালিশ থেকে মাথা উঠানো মাত্র দেখি আরিশা তাহাজ্জুদের নামাজ পড়ছে আর খুব কান্না করছে। এত ভালো একটা মেয়ের সাথে আমি সংসার করব, ভাবতে অবাক লাগছে। এ ফাঁকে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে ফজরের আজানের সাথে সাথেই উঠে গেলাম নামাজ পড়ার জন্য। খেয়াল করে দেখলাম আরিশা এখনও নামাজের বিছানায় বসে আছে। বুঝতে দেরি রইল না, আরিশা আর ঘুমায়নি। এতক্ষণ নামাজের বিছানায় কাটিয়ে দিল। আমি অজু করে এসে আরিশার পাশে দাঁড়ালাম। ও আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সব সময় পড়েন? হুম, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, তাহলে জান্নাতের আশা করতে পারি তো? ওর মুখে এমন প্রশ্ন শুনে অবাক হয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর একসাথে নামাজ পড়ে শুয়ে পড়লাম। এই যে শুনছেন, বেলা হয়েছে, আর কত ঘুমাবেন? চোখ খুলে দেখি আরিশা। কাল রাত থেকে যতটুকু দেখেছি আজ দিনের আলোতে আরো ভালো করে দেখতে পারছি। মায়া মায়া চেহারা জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু আরিশার বারণ করছে। আর আমি তো কথা দিয়েছি, ও বলার আগ পর্যন্ত আমি ওকে স্পর্শ করব না। অমন করে তাকিয়ে আছেন কেন? এবার উঠুন। এটা বলেই আরিশা একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। উঠে দেখি সবাই নাস্তা করছে। আমিও ফ্রেশ হয়ে সবার সাথে বসলাম। আরিশা আমার সামনে বসেছিল। ওর প্রতি আমি সত্যিই দুর্বল হয়ে পড়েছি। খাওয়ার সময় অনেকবার আর চোখে তাকালাম। যত দেখছি ততই ভালো লাগছে। হঠাৎ তৃপ্তি বলে উঠল, আর কত দেখবি, এবারে তো চোখ নামা। ওর এমন কথা শুনে আমি হসকসিয়ে প্রথমে ওর দিকে তাকালাম, তারপর আরিশার দিকে তাকালাম। দেখি আরিশা মুচকি মুচকি হাসছে। তার মানে আমি যে আরিশার দিকে তাকালাম, তৃপ্তির কথা শুনে এসে বুঝতে পেরেছে। বাবা মা টের পায়নি বিষয়টা। মনে করেছে তৃপ্তিকে ভালো দেখে একটা চড় মারি। সারাক্ষণ আমার পিছু পিছু পড়ে থাকে। বাসায় ছোট বোন থাকলে এটাই একটা বিরাট সমস্যা। যা করি সাবধানতার সাথেই করি, তবু ওর চোখে ধরা দিতে হয়। নাস্তা করে রুমে চলে আসলাম। বিয়ের জন্য অফিস থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। এখনও 3 দিন বাকি। ভেবেছিলাম আরিশাকে নিয়ে কোথাও ঘুরতে যাব, কিন্তু ও যেতে চাইবে না। কারণ আরিশা ঘুরোঘুরির চেয়ে পর্দার আড়ালে থাকতে বেশি পছন্দ করে। তবুও একবার জিজ্ঞাসা করলাম, না, যেমনটা ভেবেছিলাম ও যেতে যাচ্ছে না। এর মধ্যে 3 দিন পার হয়ে গেল। এখন থেকে রীতিমতো অফিসে যেতে হচ্ছে। সকাল 9টার দিকে বাসা থেকে বাইর হই, ফিরতে ফিরতে রাত 8টা পার হয়। ব্যস্ততার মধ্যে দিন কাটছে, আরিশাকে ঠিকমতো সময় দিতে পারছি না। মেয়েটা দিন দিন আমার রক্তের সাথে মিশে যাচ্ছে, অথচ তাকে স্পর্শ করতে পারছি না। ওর সুন্দর ব্যবহারের জন্য পরিবারের সবাই তাকে বড্ড বেশি ভালোবাসে। রাতে সবাই একসাথে খেতে বসলাম। আরিশা আমার সামনে চেয়ারে খাওয়ার সময় হঠাৎ করে নিচ দিয়ে আমার পায়ে কে যেন চিমটে কাটলো। আমার পুরো শরীরে শিহরণ দিয়ে অন্যরকম একটা
স্পষ্ট অনুভূতি পেলাম। বেশ ভালোই লেগেছিল। আমি নিশ্চিত ছিলাম এটা আরিশা ছিল, কারণ এমন কিছু ও ছাড়া আর কেউ করবে না। আমি আর চোখে ওর দিকে তাকালাম, দেখি ও মুচকি মুচকি হাসছে। মাথায় ওড়নার সব মিলে অসম্ভব সুন্দর লাগছে ওকে। রাতে খাওয়ার পর আমি নিজে ব্যাডের উপর বসে বসে মোবাইল নোটিফিকেশন দেখছি। কিছুক্ষণ পর আরিশা হাতের কাজ সেরে রুমে চলে আসলো। ওর চোখে মুখে খুশির চাপ। আমার পাশে এসে বসলো। আপনাকে একটা কথা বলবো? বলুন। না থাক। কি বলবেন বলুন, আমি কিছু মনে করব না। না, আজ থাক, পরে বলবো। আমি আর জোর করিনি। যথারীতি সকাল অফিসে যাওয়ার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম। অমিত আরিশে এসে আমার পিছনে দাঁড়ালো। কিছু বলবেন? হুম। আমি ওর দিকে ঘুরে তাকিয়ে বললাম, শুনি আমার বউ কি বলতে চাই। আপনি কিছু বোঝেন না আমি কি বলতে চাচ্ছি? না, আমি বুঝি না, আপনি বলুন। আপনি চাইলে এখন থেকে আমাকে স্পর্শ করতে পারেন। এটা শোনার পর আমার কিছু কি ভাল লাগছে বলে বোঝাতে পারবো না। এরপর আরিশাকে বললাম। এইদিকে আসুন। আরিশা টিপ টিপ করে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর আমি আলতো করে ওর গালে হাত দিয়ে কপালে একটা চুমু দিলাম। দেওয়ার সময় আরিশা পুরো শরীরে একটা ঝাঁকুনি দিয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পারলাম এই মেয়ে সত্যি পবিত্র একটা মেয়ে। এর শরীরে কোনো কলঙ্কের দাগ নেই। আমি ওকে কখনোই কষ্ট দিব না, কখনোই না, একেবারেই না। এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্প দিয়ে ভুল ত্রুটির জন্য আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।